তৃণমূল কংগ্রেসের শেষ খেলাটা আপনাদের সামনে উন্মোচিত করি। পরিবর্তন তো হবেই, একদম বিহারের মতো অত্যন্ত ভালো মেজরিটি নিয়ে মোদিজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার স্থাপন। এদের ভাতাজীবী অপর্ণা সেনেরা বিএসএফ কে রেপিস্ট বলে। গতকাল রাত্রি 8:55-তে পূর্ব মেদিনীপুরের ইলেকশন সেল থেকে এডিএম এলাম কি পোস্ট করেছে, সম্পূর্ণ অবৈধ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরিপন্থী। আমি এখান থেকে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস এবং সিও ওয়েস্ট বেঙ্গলকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এরপরে সোশ্যাল মিডিয়াতেও দেব এবং বিজেপির পক্ষ থেকে আমরা রিটিন কমপ্লেনও সিইসি কে আমরা ইসিআই কে পাঠাবো। এটা 1 নম্বর ইনফরমেশন। দ্বিতীয় নম্বর, আজকে সকালে ঠিক নয়, দুপুর বেলা 12টার সময় ডিএমরা ভিসি করেছেন সব বিডিও এবং এসডিওদের সঙ্গে। সেই ভিসিতে আমরা স্পেসিফিক পেয়েছি, কোচবিহারের ডিএম ভিসি করেছেন, তাতে ইনস্ট্রাকশন, প্লিজ মেক ADJS additional district judges, ADJS understand there is provision of field inquiry in SIR, so they can do it for genuine electors with partial documents or problematic documents. বাংলা করলে কি দাঁড়ায়? অতিরিক্ত জেলা জাজেদের, বিচারপতিদেরকে আপনাদেরকে বলতে হবে, ভিডিওদেরকে বলা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের সব ডিএম করেছেন 12টার সময়, সমস্ত তথ্য ডকুমেন্ট আমাদের হাতে। সেখানে বলছেন যে ফিল্ড ইনকোয়ারি দরকার হলে করুন, যাদের কাগজপত্র নেই। এটা করতে পারেন না। সুপ্রিম কোর্টের রায় অর্ডার নম্বর যে 4 নম্বর পরিষ্কার পড়া লেখা আছে, আপনাকে আপলোডেড ডকুমেন্টের উপরে তথ্য যা পেয়েছেন তার উপরে আপনাকে শুনানি করতে হবে, হিয়ারিং করতে হবে এবং তথ্য সঠিক কিনা। একজনের ভোটার লিস্টে নাম তুলতে গেলে তার ভারতীয় নাগরিকত্ব আছে কিনা, তার স্থায়ী বাসিন্দার আমাদের ডোমিসাইল সার্টিফিকেট আছে কিনা, এটা তাদেরকে দেখতে হবে। এটা আমার স্বাভাবিক, এদের জেনারেটরও রাখা উচিত, এটা স্বাভাবিক, কারণ লাইভ হচ্ছে তো। আমি যখনই এইগুলো বের করে দিচ্ছি এদের খুব অসুবিধা হয়। এটা আমার এই বিজেপিতে 6 বছরে, আমার বিশেষ করে 5 বছরে অপোজিশন লিডারে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আপনাদের প্রশ্ন থাকলে দেন। বলুন। ঠিক আছে, দেবে চলুন। আমি আমার আর একটা ইস্যু আছে, এসআইআর সংক্রান্ত প্রশ্ন আছে কি? এবং 28 তারিখের মধ্যে বের করা সম্ভব কিনা, যেহেতু আপনি প্রথম দিন থেকে গোটা প্রক্রিয়াটাকে দেখছেন। 28 তারিখে কাদের নাম বেরোবে এ ব্যাপারে তো সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, যেখানে ইআরও মাইক্রো অবজারভারদের মধ্যে বিরোধ হয়েছে, যেহেতু 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ডকুমেন্ট আপলোডের সময় ছিল, তাতে আপনাদের যেখানে বিরোধ হয়েছে ওই কেসগুলো সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে বেরোবে এবং সেটা জুডিশিয়াল অফিসাররা সিদ্ধান্ত নেবে। যেহেতু দুটো সাংবিধানিক বডির মধ্যে লড়াই হয়েছে, বিতর্ক হয়েছে, একটা রাজ্য সরকার, এটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্থা, আরেকটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওটাও কনস্টিটিউশনাল বডি। তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে
যাতে সঠিকভাবে হয়। সেক্ষেত্রে 28/2/2026 ভোটার তালিকায় তাদেরই নাম থাকবে, যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, যেটা বিতর্কের বাইরে। বিতর্কিত ভোটারদের জন্য জুডিশিয়াল অফিসার যারা 250 জন নিয়োগ হয়েছে চিফ জাস্টিসের দ্বারা, তাদেরকে করতে হবে ঝাড়াই বাছাই, এবং সেটা হবে তথ্যের ভিত্তিতে। সেখানে নতুন কোনো পদ্ধতি চালু করা যাবে না। তাই লিয়াজো অফিসারও বেআইনি এবং ফিল্ড সার্ভেও কোর্টের, সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী। এই জন্যই দুটো তথ্য ডকুমেন্ট প্রমাণপত্র দিয়ে আমি তৃণমূল কংগ্রেসের শেষ খেলাটা আপনাদের সামনে উন্মোচিত করি। আমি উনার কথার উত্তর দেব না, কারণ উনি সরকারের কেউ নন, উনি একজন সাংসদ। অতএব উনি উনার রাজনৈতিক বক্তব্য বলছেন, কারণ ওরা ইলেকশন কমিশনকে বিজেপি করে দিয়েছে। এখন তো সুপ্রিম কোর্ট করেছে, এরপরে জুডিশিয়াল অফিসারদেরকে আর কলকাতা হাইকোর্টকেও বিজেপি বলে দিতে পারে। এর আগেও এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসু, সিটিং জাজ অমৃতা সিনহা মহোদয়া, আমাদের সিটিং জাজ সিনিয়র জাজ রাজাশেখর মান্তার ক্ষেত্রে আপনারা যে আচার আচরণ করেছেন, এবং কিছুদিন আগে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসেও আপনারা যেভাবে ভণ্ডুল করেছেন, যার ফলে ইডিকে চলে যেতে হয়েছে সুপ্রিম কোর্ট, সবাই দেখেছে। এবং আমরা সময়ের অপেক্ষায় আছি যে তৃণমূল কংগ্রেস কবে বলবে যে এই বিচার ব্যবস্থাও বিজেপি, সবই পারে বলবে। এই দলটাই ভারত বিরোধী, সংবিধান বিরোধী। এই দলটাই অ্যান্টি ন্যাশনাল, শুধু অ্যান্টি হিন্দু নন, অ্যান্টি মহিলা নন, নারী বিদ্বেষী নন। এই দলটা ভারত বিরোধীও। বিএলওদের জন্য 61 কোটি টাকা রাজ্য বরাদ্দ করেছে। অসুস্থ এবং যারা মৃত বিএলও তাদের এখনো পর্যন্ত টাকা বরাদ্দ হয়েছে কিনা জানা নেই, কমিশনভুক্ত খবর। আমি আপনাদেরকে বলি, কোন জেলার জেলা শাসক এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াতে কেউ মারা গেছেন, অসুস্থ হয়েছেন, এই তথ্য আমার জানা নেই যে তারা ইলেকশন কমিশনকে দিয়েছে। ইলেকশন কমিশন যখন যখন সাংবাদিক সম্মেলন করেছে, তারা বলেছেন জেলা শাসকদের দায়িত্ব ইনফরমেশন উইথ ডকুমেন্ট, পোস্টমর্টম রিপোর্ট, মেডিকেল রিপোর্ট এবং তার সঙ্গে যা রিলেভেন্ট ডকুমেন্ট, এগুলো দিয়ে করা। উত্তরপ্রদেশের ক্ষেত্রে 2-3টি কেস ঘটেছিল। ইলেকশন কমিশন, আমি যেটুকু জানি, তারা 25 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিয়েছে। অর্থাৎ ইলেকশন কমিশন এই জন্য সবসময় প্রস্তুত থাকেন। কিন্তু পশ্চিমবঙ্গে যেগুলো করছেন, গাছ থেকে পড়ে গেলে, ছাদ থেকে পড়ে গেলে, বিষ খেয়ে ঝুলে গেলে, বিষ খেয়ে পড়ে গেলে, দড়ি দিয়ে ঝুলে গেলে, পুকুরে স্নান করতে গিয়ে ডুবে গেলে, সবকে এসআইআর বলে চালিয়ে দিচ্ছে। অতএব আগে তথ্য প্রমাণ দিয়ে সঠিকভাবে পোস্টমর্টম রিপোর্ট করে আপনারা যথাবিহিত জায়গায় প্রশাসনের পক্ষ থেকে জানান, তাহলেই এই বিষয়ে ইলেকশন কমিশন অন্য রাজ্যে যা ব্যবস্থা নিয়েছে এখানেও সেই ব্যবস্থা নেবে। না নিলে আমরাও ইলেকশন কমিশনকে বলবো যে নেওয়া উচিত। আফটার অল আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকের, সে যে দলেরই হোক, তার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী। 5 রাজ্যে ভোটের আগে বড়সড় সিদ্ধান্ত ইডির, ভেবেচিন্তে সব দিক খতিয়ে দেখে পাঠাতে হবে জিজ্ঞাসাবাদের নোটিশ। ইডি তলবের নোটিশ দিলে কোর্টে একের পর এক ধাক্কার প্রেক্ষিতে কি কেন্দ্রীয় সংস্থার এই সিদ্ধান্ত? আপনি কোথেকে বলছেন? এটা আপনাকে কে বলেছে? সূত্রের কথা উত্তর দেবেন। আপনি কোন একটা সূত্র বলেছে, যে সূত্রকে জিজ্ঞেস করুন কোথেকে পেলেন সূত্রটা কি। ইডি তো প্রত্যেক সপ্তাহে যেখানে যেখানে দরকার তল্লাশি, গ্রেপ্তার, নোটিশ সবই করছে। এবং আমি তো জানি আইপ্যাকের যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও কে আজকে দিল্লিতে ডেকেছে, গেছেন কিনা আমি জানি না, খোঁজ দিয়ে বলতে পারি। বাংলায় চিঠি প্রধানমন্ত্রী ভোটের আগে কার্যত বাংলার বারবার ঘরে ঘরে বিজেপি কর্মীরা পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন
দুটো কথা, যে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে 2047-এ, যখন বিকশিত বাংলা হবে। পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বিকশিত ভারত হতে পারে না। এটা প্রধানমন্ত্রী যে 6টি পরিবর্তন সংকল্প যাত্রা এখানে করেছেন, সরকারি কর্মসূচি করেছেন, তাতে পরিষ্কারভাবে বলেছেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতীয় জনতা পার্টির আদর্শিক নেতা এবং ভিত্তি স্থাপন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, একজন আদর্শ বাঙালি, ট্রু একজন রাষ্ট্রবাদী, যার জন্যই আজকে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। জওহরলাল নেহরু সহ কংগ্রেস তখন ভারত ভাগ করেছিল, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিয়েছিল। আজকে এইখানে বসে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জাতীয় সঙ্গীতের বন্দনা, তেরঙ্গা পতাকাকে প্রণাম করা, কোনো কাজই আপনি করতে পারতেন না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ 1947 সালের 20 জুন ভারত ভুক্তি না ঘটাতেন। তাই প্রধানমন্ত্রী বাংলাতে চিঠি শুধু নন, তিনি বাংলাতে সোশ্যাল মিডিয়াতেও দেন পশ্চিমবঙ্গের বিভিন্ন মুনি ঋষিদের বিষয়ে, বিভিন্ন দুর্গা পূজা থেকে শুরু করে বড় বড় আমাদের ভারতীয় এবং সনাতনী উৎসবের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে আসেন, আসার আগে তিনি বাংলাতে তার সোশ্যাল মিডিয়ায় দেন এবং তিনি পশ্চিমবঙ্গে মা কালীকে প্রণাম করে, মা দুর্গাকে প্রণাম করে তিনি তার বক্তব্য শুরু করেন বাংলাতে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে স্বাধীনতার এত বছর পরে 2024 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের যে স্বীকৃতি বাংলা ভাষা, এটা কিন্তু নরেন্দ্র মোদীজি দিয়েছেন, তার চেষ্টাতে হয়েছে। তৃণমূল কংগ্রেসও প্রচেষ্টা নেননি এবং স্বাধীনতার পর থেকে যত সরকার কেন্দ্রে বা রাজ্যে এসেছে তারা কেউ এই বাংলা ভাষাকে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজকে যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার দিয়েছে। উনার আবেদন চিঠি বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। তিনি মেট্রো উদ্বোধন করতে এসে পরিষ্কারভাবে দমদমে বলে গেছিলেন, আমার কাজ বাংলার হিত গৌরব ফেরানো। স্বাধীনতার সময় বাংলা শিল্পে এক ছিল, বিনিয়োগ এক ছিল, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলায় সবচেয়ে বেশি এসেছে, কর্মসংস্থান বাংলার সকলের হাতে কাজ ছিল। বাংলায় বরঞ্চ অবিভক্ত বিহার, ইউপি, উড়িষ্যা থেকে, আসাম থেকে লোক আসতো কাজের খোঁজে। বাংলা শিক্ষাতে একে ছিল, বাংলা মেধাতে 1 নম্বরে ছিল। তিনি সেই উদাহরণগুলো দিয়ে বলেছেন যে বিজেপির সরকার আনবেন, আমরা বাংলার যে হিত গৌরব সেটা পুনরায় ফিরিয়ে আনার কাজ করব। এবং তিনি বলেছেন, আমি এর গ্যারান্টার থাকলাম। বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার লোকেরাই লড়বে, পশ্চিমবাংলার লোকেরাই জিতবে, তারাই বিধানসভা গঠন করবে, মন্ত্রিসভা গঠন করবে, তারাই সরকার চালাবে। আমাদের নেতা নরেন্দ্র মোদী বলে গেছেন, বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার ক্ষেত্রে আমি গ্যারান্টার থাকলাম। অন রেকর্ড হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেছেন। তাই মানুষ, গোটা বিশ্ব যে নেতার প্রতি আস্থা রেখেছে, সেই নেতার প্রতি পশ্চিমবঙ্গের গণদেবতা, জনতা, জনার্দন, ভোটার, ভদ্রমণ্ডলীয় আস্থা রাখবেন। আমরা 40% ভোট ইতিমধ্যে পেয়েছি, 2,30,00,000 ভোট আমাদের হাতে আছে। মানুষ আমাদের 19, 21, 24 তিনটে ভোটেই ভোট দিয়েছে। এবারে আমাদের আর বাড়তি 5% ভোট এবং 25 থেকে 30 লাখ এক্সট্রা ভোট আমাদেরকে মানুষ যদি দেন, আর চুরি, জোচ্চুরি, সন্ত্রাস, এই অত্যাচার, ভোটে রিগিং, গণনায় কারচুপি, এটা যদি ইলেকশন কমিশন রুখে দিতে পারেন, তাহলে পশ্চিমবাংলায় পরিবর্তন তো হবেই। একদম বিহারের মতো অত্যন্ত ভালো মেজরিটি নিয়ে মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার স্থাপন। দেশের স্বার্থের কথা ভেবে অবিজেপি, এনডিএ সরকারও বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছে। কেবলমাত্র পশ্চিমবঙ্গে এই সরকার কেন্দ্রের সঙ্গে যুদ্ধ লাগানো
এবং জাতীয়তাবাদ রাষ্ট্রবাদ দেশকে দুর্বল করার কাজ করেছে। তার ফলে আমরা এই সমস্যার মধ্যে দিয়ে আছি। মানুষ যদি চায় আর মাত্র 2 মাস, এপ্রিলের 30 তারিখের মধ্যে পরিবর্তন হবে। আপনারা বেশি করে ভোট দিন, জোট বাঁধুন, বিশেষ করে রাষ্ট্রবাদী সনাতনীরা আপনারা ভোট দিন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। এটা বাঁচার লড়াই, বাঁচার লড়াই। এই লড়াই জিততে হবে। আমার কথা শেষ। আমি একটি স্থানীয় ইস্যু বলে শেষ করি। একটা সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট আজকে একটা রায় দিয়েছে, মানে একটা উৎসাহ প্রকাশ করেছে অমৃতা সিনহার বেঞ্চ, যে পূর্ব কলকাতায় জলাভূমি কিছুতেই উদ্ধার করা যাচ্ছে না। 550টার উপরে বাড়ি বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে না। তাহলে সব মিলে বলেছে আপনারা যদি না পারেন তাহলে আধা সাময়িক বাহিনীকে নামান এই জলাভূমি উদ্ধারের জন্য। এই একটা। আর মুকুল রায় আজকে প্রয়াত হয়েছেন, তার দেহে আলাদা আছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে আপনি পুরী পাঠিয়েছেন, জাননি কেন? আর শতরূপ ঘোষ প্রশ্ন করেছে যে উনি একমাত্র সৎলোক ছিল, কারণ উনি বলেছিলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি। দেখুন, প্রথমত অমৃতা সিনহা মহোদয়ার যে জাজমেন্ট বা যে মন্তব্য, এটা নিয়ে আমি বলবো এই সরকার করবে না। এরা আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এদের ভাতাজীবী অপর্ণা সেনেরা বিএসএফ কে রেপিস্ট বলে। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কেন, আর্মির বিরুদ্ধে প্রশ্ন তুলে। অতএব এরা আধা সামরিক বাহিনী ডাকবে না। আর এই মমতে যেটা ঘটেছে, 52 জন, 27 জন এখনো নিখোঁজ, 25 জন মারা গেছে। এই মোমোর মালিক মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশে যান, তিনি গ্রেফতার হননি। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে অভিযুক্তর কাছ থেকে টাকা নিয়ে। মুখ্যমন্ত্রী তাদের যেতে যাননি, কারণ তারা সবাই হিন্দু। মুখ্যমন্ত্রী বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আনন্দপুরে ঘটেছে। এবং এটা লুটপাট করে খাচ্ছে। বিজেপিকে না আনলে ওয়েটল্যান্ড কখনোই উদ্ধার হবে না। আর এই যে জাজমেন্ট, এটা গ্রাউন্ড রিয়েলিটির উপরে উনি বলেছেন মাননীয় বিচারপতি, কিন্তু কার্যকর তখনই হবে যখন এখানে বিজেপি সরকার আসবে, নইলে কখনোই সম্ভব নয়। ডিএর অর্ডার হয়েছে, কার্যকর করেনি মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টকে মানেন না। 31 মার্চের মধ্যে বর্ডারে জমি দিতে অর্ডার হয়েছে, এখনো পর্যন্ত জমি দেওয়ার প্রসেস হয়নি। এমনকি বাজেট অধিবেশনে আপনারা যারা অ্যাসেম্বলিতে ছিলেন দেখেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন আমি জমি দেব না। অতএব হাইকোর্ট কি বললো, কি অর্ডার করলো, এরা কোনোটাই মানে না, সংবিধানকে মানে না। আর দ্বিতীয় কথা, মাননীয় মুকুল রায় মহোদয়কে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। আর সবাই সব জায়গায় পৌঁছাতে পারে না। প্রি অকুপাইড, প্রি কমিটমেন্ট কিছু কর্মসূচি থাকে। আপনারা মনে হয় জানেন না, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় শ্রীমতী মালতী রাভা রায়, শ্রীমতী শিখা চ্যাটার্জি, শ্রী নরহরি মাহাতো, শ্রী অশোক দিন্দা, শ্রী পবন সিং, এতগুলো বিধায়ক এবং আমার যিনি প্রাইভেট সেক্রেটারি মিস্টার প্রদীপ চ্যাটার্জি, আমার নামে লিখিত মালা সেখানে দিয়েছেন। রাত্রি 2:30টার সময় প্রথম মুকুলবাবুর যিনি প্রাক্তন সহায়ক ছিলেন স্বপন, তিনি আমাকে মেসেজ করেন। আমি তখনই রেসপন্স করে স্যাড নিউজ বলে লিখি। আজকে সকালবেলা 10টার সময়, 10:30টার সময় আমি ওনার পুত্র প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আমার কন্ডোলেন্সেস জানিয়েছি। আমি সকাল 9:30টায় খেজুরিতে কর্মসূচি করেছি, 10:30টার সময় নন্দীগ্রামে কর্মসূচি করেছি, 4:30টায় এখানে টাইম দিয়েছিলাম, 4:29 আপনাদের কাছে উপবিষ্ট হয়েছি। আমাদেরকে নিয়ে সব প্রশ্ন তোলার কোনো কারণ নেই। যারা মুকুল রায়কে ঘাড় ধাক্কা মেরেছিলেন, তারা ভোটের জন্য মুকুল রায়ের এই নিথর দেহকে ব্যবহার করার চেষ্টা করছেন। এতে কোনো লাভ হবে না। যেদিন মমতা ব্যানার্জি মুকুল রায়ের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল, সেদিন ভারতীয় জনতা পার্টি নেতা কৈলাস বিজয় বর্গীজির নেতৃত্বে সেদিন আশ্রয় দিয়েছিল মুকুল রায়কে বিজেপি। মেমোরিটা রিকল করুন। মুকুল রায়ের রাজ্যসভা আসন কেড়েছে কি? মুকুল রায়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপ কেড়ে নিয়েছিল কি?
মুকুল রায়ের যত সাংগঠনিক পদ ছিল 2015-তে কেড়ে নিয়ে তাকে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের যেখানে অস্তিত্ব নেই পাঞ্জাবে পাঠিয়ে দেওয়া হয়েছিল। একটু মেমোরি রিকল করুন। এবং ভারতীয় জনতা পার্টি সেই পার্টি, যে কোনো রাজনৈতিক কর্মী তারা যদি আশ্রয় চায় যে আমি রাজনীতিটা করতে চাই, সে যদি রাষ্ট্রবাদে বিশ্বাস করে, তার যদি বন্দে মাতরম বলতে জাতীয় সঙ্গীত গাইতে অসুবিধা না থাকে, তাকে আশ্রয় দেয়। ঠিক একইভাবে 1998 সালে যখন কংগ্রেস ঘাড় ধাক্কা মেরে মমতা ব্যানার্জিকে তাড়িয়েছিল, সেদিনই ভারতরত্ন বিশ্ববন্দিত নেতা অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল। এসব কথা আমাদের না শোনানোই ভালো, বিজেপির কাছে না শোনানোই ভালো। বিজেপির মন্ত্র দেশ আগে দল পরে ব্যক্তি আরো দূরে, এই মন্ত্রে যে বিশ্বাস করবেন সে বিজেপি করতে পারে। বিজেপি আমাকে গ্রহণ করেছে, বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে, আমি 6 বছর নিষ্ঠার সঙ্গে কাজ করছি। 11-তে সিপিএম কে উৎখাত করেছিলাম, 26-এ তৃণমূল কংগ্রেসকে উৎখাত করব। নন্দীগ্রামে হারিয়েছি, দম থাকলে ভবানীপুরে লড়তে বলুন, ওখানেও হারাবো। অনেক যেখানে দেশের বিভিন্ন হাইওয়েতে এয়ারফোর্সের বিমান নামছে, এখানে সিভিক ভলেন্টিয়াররা ব্যারিকেড লাগিয়ে তোলা তুলতে ব্যস্ত। আপনিও টুইট করেছেন, মানে তোলা না কি ধরনের মারছে দেখুন, গাড়ির ড্রাইভার খালাসিদেরকে পেটাচ্ছে দেখুন, ক্যাঙ্গারু কোর্ট রাস্তায় রাস্তায়। আমি ওই টুইটে লিখেছি বাঁচতে চাই বিজেপি, তাই এছাড়া কোনো রাস্তা নেই। একটাই সমাধান, মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। যত গোলমালের মূলে এই মুখ্যমন্ত্রী, অতএব একে যদি প্রাক্তন আপনি না করতে পারেন, পশ্চিম বাংলার মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। আগামী দিনে গ্রেটার বাংলাদেশ হবে, আমাদের বর্ডারে সব সিট জামাত জিতেছে, আর এবারে এই জামাত দখল করে ফেলবে। অর্ধেক তো করে নিয়েছে। এই দক্ষিণ 24 পরগনার পুরনো যারা বাসিন্দা, সর্দার প্রামাণিক, আপনি খোঁজ নিয়ে দেখুন, পুরকাই এই 24 পরগনা আজকে পুরো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। কামালগাজী থেকে ক্যানিং হয়ে গোসাবার ঘাট, ওদিকে আপনার লেদার কমপ্লেক্স হয়ে ঘটকপুকুর হয়ে বাসন্তী এক্সপ্রেস হয়ে আপনি দেখে আসুন, গেলে মনে হবে যে এটা ভারতে আছি না পাকিস্তানে আছি। গেলেই চোখের সামনে দেখতে পাবেন কিভাবে জায়গাগুলোকে সম্পূর্ণ জনবিন্যাস বদলে দিয়ে সব বদলে দিয়েছে। তাই একমাত্র সলিউশন সামনে, গণতন্ত্রের মহোৎসবে, গণতন্ত্র রক্ষা করার লড়াইতে এদেরকে উপরে ফেলতে হবে। বাঁচতে চাই বিজেপি। আমি একটা লোকাল ইস্যু বলে শেষ করব। এত 200% কাজ, ভর্তি কাজ করার পরেও মথুরাপুরের সাংসদ বাপি হালদার গতকাল রায়দিঘি বিধানসভায় 51টি ক্লাবকে 10,000 করে টাকা আর ফুটবল দিয়েছে। আমরা এই ছবিটা দেখাচ্ছি। আমি শুধু জানতে চাইছি টাকার উৎস কি। উনি বলেছেন এনজিও দিয়েছে, এনজিওর নাম জানতে চাই, আমি রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাই। 3 দিনের মধ্যে যদি পাবলিকলি না জানান সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে, তাহলে ইনকাম ট্যাক্সকে আমি চিঠি লিখবো, এই টাকার উৎস খোঁজ করা হোক। আমি ইনকাম ট্যাক্সে চিঠি লিখবো, যদি এই টাকা লফুল ডিস্ট্রিবিউশন হয়, টাকা যা আছে বদরক্ত নিয়ে নেন, যত দিচ্ছে নিয়ে নেন, আমার আপত্তি নেই। টাকার উৎস বলতে হবে। আমি ছাড়ছি না আপনাকে, প্রত্যেকে আপনি গিলাচ্ছেন, টাকার উৎস আপনাকে জানাতে হবে। আপনি কায়দা করে বলেছেন এনজিও, এনজিওর নাম চাই, রেজিস্ট্রেশন নম্বর চাই। নামটাই দিন, রেজিস্ট্রেশন নম্বর আমরা বের করে ফেলবো। না বের করলে ইনকাম ট্যাক্স আমি চিঠি দেবো। আমি নাগরিক হিসেবে আমার অধিকার আছে ইনকাম ট্যাক্সকে চিঠি দেওয়ার। আমি এই ডকুমেন্ট গুলো নিয়ে যাচ্ছি, আমি কিন্তু এটা ছাড়বো না, এইটুকু বলে গেলাম।